যুগের পর যুগ বঞ্চিত তিস্তাপাড়ের মানুষ পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীর বুকে লাখো মানুষের জমায়েত। আমরা আন্দোলন করার একটা উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার। শুকনো মৌসুমে আমাদের চর ভাসে, আমরা পানির কারণে আমরা আবাসিবাদ করতে পারি না। যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন এই ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করতে। পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচিত সরকার ছাড়া নেই সমাধান, ভোট ছাড়া দেশে ফিরবে না শান্তি। যদি নির্বাচিত সরকার না আসে তাহলে দেশের এই ভাগ্যের পরিবর্তন হবে না। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যার মামলায় সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের 5 নেতা কারাগারে, ইনু মেনন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা ফের রিমান্ডে। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির প্রমাণ পেল দুদক। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে মিলল 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাসহ কমেছে সব অপরাধ, সেনা সদরের ব্রিফিং। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজান ও গরমে এসির তাপমাত্রা 25 ডিগ্রির ওপরে রাখার নির্দেশ জ্বালানি উপদেষ্টার। নজরদারিতে ব্যত্যয় পেলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এবং রমজানে 30 টাকা দরে 15 কেজি এবং ঈদে কোটি পরিবারকে 10 কেজি করে চাল উপহার দেবে সরকার। রোজায় ডিম, দুধ, ব্রয়লার সহ ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে গরুর মাংস। তিস্তা সহ অভিন্ন নদীর পানির হিস্সা না দিয়ে দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। দাদাগিরি বন্ধ না করলে দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে না, জনগণের লড়াই ছাড়া আদায় হবে না পানির ন্যায্য হিস্সা। লালমনিরহাটে তিস্তাপাড়ে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিনে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। স্লোগান পার মিছিলে মিছিলে প্রিয় নদীকে বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরের জনপদের লাখো মানুষ। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের 11টি স্থানে একযোগে 2 দিন ব্যাপী চলছে ভিন্ন ধর্মীয় প্রতিবাদ। তিস্তা পাড়ের 242 কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রধান উপদেষ্টাকে জিয়াউর রহমানকে অনুসরণের আহ্বান জানান তারা। আমি প্রফেসর ইউনূসের কাছে আবেদন রাখব, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পাড়ের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। এদিকে লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে জনতার সমাবেশ শুরুর পর মঞ্চে আসেন বিএনপি মহাসচিব। তাকে অভিবাদন জানান তিস্তাপাড়ের মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পতিত হাসিনা দেশকে বেঁচে দিলেও 1 ফোঁটা পানি আনতে পারেনি, উল্টো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আন্দোলন ছাড়া পানির ন্যায্য হিস্সা আদায় হবে না বলেও জানান তিনি। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে তাগাদা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। 2 দিনের এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরতে বড় ভূমিকা রাখছে বলেও জানান বিএনপি মহাসচিব।
তিস্তার মাঝে জেগে ওঠা চরেই জনতার সমাবেশ থেকে বার্তা দিচ্ছেন এখানকার জনতা মানুষ। তারা বলছেন ভারত আন্তর্জাতিক আইন মেনে তাদের ন্যায্য হিস্সা বুঝে দিবে এদেশের মানুষকে, তবেই ফিরবে এই তিস্তাপাড়ের জনগণের জীবনমানের উন্নয়ন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট। তিস্তা বাঁচানোর দাবিতে লাখো মানুষের ঢল নেমেছে নদী অববাহিকায়। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দুঃখ দুর্দশা তুলে ধরেন তিস্তাপাড়ের মানুষ। দাবি জানান পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। আন্দোলনের ফাঁকে দেশীয় খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন তারা। রাত্রি যাপনে তিস্তার বুকে জেগে ওঠা চরে তাঁবু টানিয়েছেন তারা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বাদক রহিম মিয়া গানে গানে তুলে ধরেন সর্বনাশা তিস্তা কিভাবে গিলে খাচ্ছে সয় সম্পত্তি, ভিটেমাটি আর ফসলি জমি। একই সঙ্গে তুলে ধরেন তিস্তা মহাপরিকল্পনা কেন জরুরি। বছরের পর বছর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত তিস্তা পাড়ের বাসিন্দারা। দাবি আদায়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি স্থানে সোমবার থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন লাখো মানুষ। নদী বাঁচানোর লড়াইয়ে তিস্তার বুকে জেগে ওঠা চরেই তাঁবু টানিয়ে ঠাঁই নিয়েছেন তারা। নদী বাঁচানোর আকুতি সবার। শুকনোর সময় পানি নাই, এই বন্যার সময় পানিতে সারি দিয়ে বাড়ি ঘর ভাঙি যায়। যে সময় পানির কোনো প্রয়োজন নাই সেই সময় পানি, আর যে সময় পানির আমাদের প্রয়োজন দরকার, আমরা এরি তামা ইত্যাদি ইত্যাদি আমন ধান আবাদ করি, সে সময় আমাদের পানি দেয় না। ভাঙতে ভাঙতে 8 থেকে 9 কিলো জায়গা ভাঙি শেষ করছে, 9-10 কিলো। কারণ আমাদের জমা জমি ভিড়া বাড়ি যা আছে সব শেষ। এই মহাপরিকল্পনা চালু করে ডক্টর ইউনূস সাহেব আর সারা বিশ্বের জন্য আমাদের এই দুঃখ আর কষ্ট যেন আমাদের যেন থাকে না। তিস্তার ভাঙনের শিকার হাজার হাজার মানুষ। তিস্তার করাল গ্রাস থেকে মাসতে পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি নিঃস্ব মানুষের। পানি হয় একবারে ভরপুর হয়ে যায়, বাড়ি ঘর দুয়ারে সব ভাসি যায়। এই আন্দোলনে আমাদের ডাক দিয়েছে, আমরা সবাই এখানে আসি। আমরা খুব অভাবিত, টান মধ্যে যখন বন্যা হয় তখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি। আমাদের সঠিক সময় পানি আসুক, আমরা এলাকার লোক সঠিকভাবে বাঁচতে পারি, আমাদের ফসল হোক, আমরা এটা চাই। তিস্তা পূরণ হবে, পূরণ হয়ে আমাদের প্রকল্প সিস্টেম করবে, আমাদের গরিব মানুষ এই নদীর পাড়ের গুলো সবাই ভালো সুস্থভাবে থাকতে পারবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আন্দোলনের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাডুডু সহ দেশীয় খেলাধুলায় মেতে ওঠেন তিস্তা পাড়ের মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কেআইবিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, সংস্কার করতে হলে দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। ততক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এদিকে উত্তরার ঘটনায় আরও 5 আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রসিকিউশন বলছেন, উত্তরার 2 শতাধিক মানুষকে হত্যার তদন্ত করতে গিয়ে সাক্ষীর জবানবন্দিতে আতিকুল ইসলাম সহ আসামিদের নাম উঠে এসেছে। সোমবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিকুল ইসলামকে। অন্য 5 আসামিকে যথাসময়ে আনা হলেও আতিকুল ইসলামকে ডিবি হেফাজত থেকে হাজির করতে দেরি হওয়ায় ঘণ্টাখানেক বিলম্ব হয় শুনানি। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন বলেন, আতিকের ইন্ধনেই বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। প্রায় আধা ঘন্টা শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় 6 জনকে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 9 মার্চ। জনাব আতিকুল ইসলাম, জনাব শাহিনুর মিয়া, জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরী রবিন, আবদুল্লাহ আল মামুন মণ্ডল, দেলোয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বশির উদ্দিন সাহেবকে
পিডাব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় এই আসামিদের বিরুদ্ধে 16টির মতো মামলা রয়েছে। এটা আমাদের যে দুইজন প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। চিকিৎসায় বৈষম্যমূলক ক্যাটাগরি বাতিলের দাবিতে শাহবাগে জুলাই আন্দোলনে আহতদের সড়ক অবরোধ, 5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেল দুদক। সোমবার সংস্থাটির অভিযানে তৎকালীন মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের জড়িত থাকার প্রমাণ খুঁজে পায়। একইভাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে অভিযান মেলে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। এদিন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে অনিয়মের খোঁজে দুদকের অভিযান। দুদক জানায় 2022 সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা। একইভাবে 4000 প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করেই 175 জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক। কোনো ফর্মাল বডি যদি ইনভেস্টিগেট করে তাহলে সেটা তারা প্রক্রিয়াগতভাবে বুঝতে পারবেন। আমরা শুনেছি এবং জেনেছি যে আত্মীয় স্বজনের একটা প্রাধান্য ছিল। তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আসলে কি কারণে তারা তাদেরকে জানানো হয়নি এবং নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে। এদিকে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR অভিযান চালিয়ে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাসহ কমেছে সব অপরাধ। দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কর্মতৎপরতায় সারা দেশে আগের তুলনায় কমে এসেছে মব জাস্টিস, চাঁদাবাজি, হত্যা। এসব অপরাধের কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয়, সেগুলোতে নজর রাখা হচ্ছে, আগামীতে আরও কমে আসবে অপরাধ। রাজধানীর মোহাম্মদপুর বনানীতে সেনা সদস্য পরিচয়ে ডাকাতির অভিযোগের তদন্ত চলছে বলে জানানো হয়। এছাড়া বান্দরবানে অপহৃত রাবার শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর তৎপরতা চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত 1 মাসে 42টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সব মিলিয়ে বিগত 50 দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2142 জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মব জাস্টিস না, সবকিছুর জন্যই, চাঁদাবাজি, চুরি, হত্যা, সব সেক্টরে আমাদের সফলতা আগের থেকে বেড়েছে। কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না। আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। সন্ধ্যার সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাকিস্তান শাহিনসের বিপক্ষে 202 রানে অল আউট শান্তর দল। আসন্ন রমজান ও গ্রীষ্মে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি কিংবা তার উপরে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। এই নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে 2000 থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। বিষয়টি নিয়মিত নজরদারি করবে বিদ্যুৎ বিভাগের বিশেষ দল। নির্দেশনা উপেক্ষা করলেই ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, রমজানকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। শীত মৌসুমে আমাদের বিদ্যুতের চাহিদা হচ্ছে 9000 মেগাওয়াট, আর গ্রীষ্ম মৌসুমে এটা বেড়ে 17 থেকে 18,000 মেগাওয়াটে পৌঁছে যায়। 8-9,000 মেগাওয়াটের যে পার্থক্য, এই পার্থক্যটা দুটি কারণে ঘটে। একটি কারণ হলো যে সেচের ব্যাপারে আমরা সব ব্যবস্থা নিয়েছি যাতে করে সেচের ব্যাপারে কোনো বিঘ্ন সৃষ্টি না। আমাদের এই এসি লোড প্রায় 5 থেকে 6,000 মেগাওয়াট, এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। আসন্ন রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেবে সরকার। পাশাপাশি ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল দেওয়া হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। পাশাপাশি পহেলা রমজান থেকে 28 দিন ব্যাপী রাজধানীর 25টি স্থানে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। এদিকে রাজস্ব বাড়াতে সারা দেশে করের আওতা সম্প্রসারণের ডিসিদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, বাণিজ্য, খাদ্যসহ প্রায় 20টি মন্ত্রণালয়ের সঙ্গে কার্য অধিবেশন। এতে যোগ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠ প্রশাসনের সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাবের উপর আলোচনাকালে বিভিন্ন নির্দেশনা দেন উপদেষ্টারা। সোমবার সকালে বৈঠক শেষে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ পেশাজীবীদের ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সারা দেশে করের আওতা বাড়াতে ডিসিদের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারি। খাদ্য উপদেষ্টা জানান, রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল এবং ঈদে 1 কোটি পরিবারকে 10 কেজি করে চাল দেয়া হবে। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদি কেন্দ্র করে। এদিকে পহেলা রমজান থেকে 28 দিন সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 250 টাকা, পাস্তুরিত দুধ লিটার প্রতি 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় কিনতে পারবেন ক্রেতারা। বিএফডিসি যেভাবে দিচ্ছে ওটা দেবে। আর আমরা মনে করছি যে বাজারে মানে মাসের রোজায় মাছের খাওয়াটা একটু কমই হয়, তো ফলে ওটা হয়তো এক্সট্রা বার্ডেন তৈরি করবে না। এসব পণ্য রাজধানীর 25টি পয়েন্টে গাড়িতে করে বিক্রি করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনেরা 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে সরে গেলে 5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারী আহতরা বলছেন, সরকার এ, বি এবং সি এই 3 ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে এ এবং বি এর মতো সুবিধা রাখা হয়নি, এটিকে বৈষম্যমূলক বলছেন তারা। তাদের দাবি, সব আহত ব্যক্তির এ অথবা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। এছাড়াও প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করার দাবি জানান তারা। ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের প্যারিসে জরুরি বৈঠকে বসছেন ইইউ নেতারা। স্থানীয় সময় সোমবার বিকেলে এই বৈঠক শুরু হবে। এরই মধ্যে শহরটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুতিনের আগ্রাসন ঠেকাতে এবং শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার সৌদি আরবে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। দেশটিতে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। মূল আসরে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষকে 203 রানের টার্গেট দিয়েছে টাইগার্স। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি শান্তর দল। ব্যক্তিগত 6 রানে আউট হন তানজিদ তামিম। অধিনায়কও পারেননি রানে ফিরতে। শান্তর উইলে থেকে আসে মাত্র 12 রান। প্রথম পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 60 রান তোলে বাংলাদেশ।
তবে ইনজুরির সংখ্যা উড়িয়ে ভালো শুরু করেন সৌম্য সরকার। রান আউট হয়ে 35 রানে ফিরে যেতে হয় তাকে। এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। হৃদয়, মুশফিক, জাকেররা পারেননি ইনিংস বড় করতে। দলীয় সর্বোচ্চ 44 রান আসে মিরাজের ব্যাট থেকে। শেষ দিকে তানজিম সাকিবের 30 ও নাসুম আহমেদের 15 রানে দলীয় 200 রানের গন্ডি পার করে বাংলাদেশ। 38 ওভার 2 বলে 202 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 10 ওভার শেষে পাকিস্তান শাহিনসের স্কোর 2 উইকেটে 42 রান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা বাঁচাতে নদীর বুকে লাখো মানুষের ঢল, পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচন ছাড়া নেই সমাধান, দেশেও ফিরবে না শান্তি। জুলাই হত্যার মামলায় সাবেক মেয়র আতিককে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের 5 নেতা কারাগারে। ইনু মেনন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা ফের রিমান্ডে। এবং সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাসহ কমেছে সব অপরাধ। সেনা সদরের ব্রিফিং। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গে থাকুন সময়।